ইতিহাস যাকে মনে রেখেছে এক সাহসী নারী হিসেবে, তিনি ছিলেন এক রাজকন্যা, ৫ পাণ্ডবের স্ত্রী। তবুও তার জীবন সুখের ছিল না। অপমান, বনবাস, যুদ্ধ আর অসংখ্য পরীক্ষার মধ্যে দিয়েই তাকে পথ চলতে হয়েছিল। হাজার হাজার বছর পরে ভারতের মাটিতে আবারও এক দ্রৌপদী ইতিহাস করলেন। তবে তিনি কোনো রাজকন্যা নন। তিনি ছিলেন উড়িষ্যার এক ছোট্ট আদিবাসী গ্রামের সাধারণ মেয়ে, দ্রৌপদী মুর্মু। ভাগ্য যেন তার জীবনেও সুখ আর দুঃখকে এক অদ্ভুত দাঁড়িপাল্লায় মেপে দিয়েছিল। একদিকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ, ভারতের রাষ্ট্রপতি হওয়ার বিরল সম্মান, আর অন্যদিকে একজন মায়ের সব থেকে বড় দুঃস্বপ্ন, পর পর 2 ছেলের মৃত্যু, তারপর স্বামীকে হারানোর অসহনীয় যন্ত্রণা। এরপর মা, ভাই, একের পর এক প্রিয় মানুষকে হারিয়ে একসময় যেন তার সংসার প্রায় শূন্য হয়ে যায়। এমন আঘাতের পর অনেকে হয়তো জীবনের কাছে হার মেনে নিতেন, কিন্তু তিনি হার মানেননি। তিনি নিজের অশ্রুকে শক্তিতে পরিণত করেছিলেন। আজকের গল্প শুধু ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নয়, এটি এমন একটি নারীর গল্প যিনি প্রমাণ করেছেন, জীবন আপনাকে যতবার ভেঙে দেবে ততবারই উঠে দাঁড়ানোর নামই আসল জয়। চলুন শুরু করি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জীবন কাহিনী। ভাবুন তো, একটি ছোট্ট আদিবাসী গ্রামের মেয়ে, চারিদিকে দারিদ্র্য, সীমিত সুযোগ আর অনিশ্চিত ভবিষ্যৎ। একদিন সেই মেয়েটি ভারতের রাষ্ট্রপতি ভবনের সিঁড়ি বেয়ে উঠে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসবেন। এমন কল্পনা কি কেউ করতে পেরেছিল? কিন্তু জীবন সবসময় সহজ রাস্তা বেছে নেয় না। এই নারীর জীবনেও একের পর এক ঝড় এসেছে। স্বামীকে হারিয়েছেন, 2 ছেলেকেও হারিয়েছেন, মা, ভাই, এক সময় যেন পুরো পরিবারই তার কাছ থেকে দূরে সরে গেছে। এমন পরিস্থিতিতে অনেকেই ভেঙে পড়তেন, কিন্তু তিনি থামেননি। 30শে জুন 1958, ওড়িশার ময়ূরভঞ্জ জেলার ছোট্ট একটি গ্রাম, উপরবেড়া। সাঁওতালি আদিবাসী সম্প্রদায়ের একটি সাধারণ পরিবারে জন্ম নেন দ্রৌপদী মুর্মু। তার বাবা বিরাঞ্চি নারায়ণ টুডু ছিলেন গ্রামের একজন সম্মানিত ব্যক্তি এবং স্থানীয় গ্রাম প্রধানের দায়িত্ব পালন করছিলেন। কিন্তু সম্মান থাকলেও পরিবারটি ছিল আর্থিকভাবে খুবই সাধারণ। সেই সময়ে ভারতের বহু আদিবাসী অঞ্চলের মতো এখানেও ছিল না পর্যাপ্ত স্কুল, ভালো রাস্তা কিংবা বিদ্যুৎ বা স্বাস্থ্যসেবা। শিশু দ্রৌপদী এমন এক পরিবেশে বড় হচ্ছিলেন যেখানে প্রতিদিনের জীবনই ছিল এক ধরনের লড়াই। কিন্তু ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল শেখার প্রবল আগ্রহ। বইয়ের প্রতি ভালোবাসা আর পড়াশোনার ইচ্ছাই তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিলেন। দ্রৌপদীর পূর্বের নাম ছিল পুথি টুডু। স্কুলেরই এক শিক্ষক তার নাম রেখেছিলেন দ্রৌপদী, এবং দ্রৌপদী থেকেই দ্রৌপদী হয়েছে। গ্রামের স্কুলেই শুরু হয় তার শিক্ষা জীবন। কিন্তু উচ্চ শিক্ষার জন্য যে গ্রাম ছেড়ে বাইরে যেতে হবে, কিন্তু সেই সময়ে কোনো এক আদিবাসী মেয়ের গ্রামের থেকে ছেড়ে বাইরে পড়াশোনা করাটা এতটাও সহজ ছিল না। বাবার কাছে দ্রৌপদী এসে বলে যে সে শিক্ষার জন্য ভুবনেশ্বরে যেতে চায়, কিন্তু বাবা তো কিছুতেই রাজি নন। একদিন তাদের গ্রামেই উড়িষ্যার তৎকালীন মন্ত্রী কার্তিক মাঝি আসেন। দ্রৌপদী স্কুলের ব্যাগ নিয়ে সোজা হাজির সেই মন্ত্রীর কাছে। সেখানে উপস্থিত মানুষজন তাদের সমস্যা নিয়ে মন্ত্রীর সাথে আলোচনা করছিলেন। হঠাৎই সেখানে দ্রৌপদী পৌঁছে বলে, আমি আমি পড়াশোনা করতে চাই, আমার পড়াশোনার একটু ব্যবস্থা করে দিন। তিনি ভর্তি হন ভুবনেশ্বরের রমা দেবী মহিলা কলেজে এবং স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। সেই সময় পরিবারের আর্থিক সীমাবদ্ধতা, নতুন শহরে মানিয়ে নেওয়া এবং সামাজিক বাধা, সবকিছুর সঙ্গেই তাকে লড়াই করতে হয়েছে।
কিন্তু তার বিশ্বাস ছিল শিক্ষা এমন একটি শক্তি যা মানুষের ভাগ্য বদলে দিতে পারে। ভুবনেশ্বরে পড়াশোনা করার সময় তার পরিচয় হয় এক তরুণ ব্যাংক কর্মীর সঙ্গে, শ্যামচরণ মুর্মু। প্রথমে তো ছিল সাধারণ পরিচয়, কিন্তু পরে সে পরিচয় বদলে যায় বন্ধুত্বে। আর বন্ধুত্ব একসময় রূপ নেয় গভীর ভালোবাসায়। কিন্তু ভালোবাসার পথ তো কখনোই খুব সহজ হয় না। পড়াশোনা শেষ হওয়ার পর শ্যামচরণ মুর্মু সিদ্ধান্ত নিলেন এবারে তিনি দ্রৌপদীর বাবার কাছে বিয়ের প্রস্তাব দেবেন। তিনি পৌঁছে গেলেন বিরিঞ্চি নারায়ণ টুডুর বাড়িতে। কিন্তু প্রথমেই সম্মতি মেলেনি। একজন বাবার মনে ছিল অনেক প্রশ্ন, অনেক দুশ্চিন্তা। কিন্তু শ্যামচরণও হাল ছাড়ার মানুষ ছিলেন না। কথিত আছে তিনি টানা 3 দিন ধরে বিরিঞ্চি নারায়ণ টুডুর বাড়িতে থেকে তাকে বোঝানোর চেষ্টা করেন। অবশেষে একজন বাবার মন গলে যায়। তিনি এই সম্পর্কে সম্মতি দেন। তবে বিয়েটি হয়েছিল সাঁওতালি সমাজের নিজস্ব ঐতিহ্য ও নিয়ম মেনে। সেই রীতি অনুযায়ী কনের পরিবারকে নয়, বরঞ্চ বর পক্ষকেই কনে পক্ষকে উপহার দিতে হতো। সেই প্রথা অনুসারে শ্যামচরণ মুর্মু পরিবারের উপহার হিসেবে দেয় একটি গরু, একটি বলদ এবং 16 জোড়া শাড়ি। এরপর বিবাহ বন্ধনে আবদ্ধ হন দ্রৌপদী মুর্মু ও শ্যামচরণ মুর্মু। পড়াশোনা শেষ করে তিনি উড়িষ্যা সরকারের সেচ ও বিদ্যুৎ বিভাগের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শুরু করেন। কিছুদিন পর সেই চাকরি ছেড়ে দিয়ে শিক্ষকতার পেশা বেছে নেন তিনি। রায়রংপুরে শ্রী অরবিন্দু ইন্টিগ্রাল এডুকেশন সেন্টারে শিক্ষক হিসেবে কাজ করতেন। ছাত্রছাত্রীদের পড়ানো, সমাজের সঙ্গে যুক্ত থাকা এবং মানুষের সমস্যাকে কাছ থেকে দেখা, এই সময়টি তার ব্যক্তিত্বকে আরো পরিণত করে। তিনি বুঝতে পারেন একজন শিক্ষক হিসেবে নয়, সমাজের জন্য আরো বড় পরিসরে কাজ করার প্রয়োজন। আর সেখান থেকেই শুরু হয়েছিল তার জীবনের এক নতুন অধ্যায়। শিক্ষকতা করার সময় থেকেই দ্রৌপদী মুর্মুর মনে মানুষের জন্য আরো বড় পরিসরে কাজ করার ইচ্ছা জন্ম নিতে শুরু করে। অবশেষে 1997 সালে তিনি ভারতীয় জনতা পার্টি বা বিজেপিতে যোগ দেন। একই বছর রায়রঙ্গপুরের নেটিফাইড এরিয়া কাউন্সিলের কাউন্সিলর নির্বাচিত হন এবং পরে ভাইস চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন। এটাই ছিল তার রাজনৈতিক জীবনের প্রথম পদক্ষেপ। এরপর 2000 সালে তিনি উড়িষ্যার রায়রঙ্গপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রথমবারের মতো বিধায়ক নির্বাচিত হন। তার নিষ্ঠা ও কাজের স্বীকৃতি হিসেবে তাকে উড়িষ্যা সরকারের বাণিজ্য ও পরিবহন বিভাগের প্রতিমন্ত্রী করা হয়। অবশেষে 2022 সালে দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। এনডিএ তাকে রাষ্ট্রপতি পদপ্রার্থী ঘোষণা করে। 25শে জুলাই 2022 সাল দ্রৌপদী মুর্মু ভারতের 15তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। मैं द्रौपदी मुर्मू ईश्वर की शपथ लेता हूँ कि ईश्वर की शपथ लेती हूँ कि मैं श्रद्धापूर्वक भारत के राष्ट्रपति के पद का कार्यपालन करूँगी। একটা ছোট্ট গ্রাম থেকে শুরু হওয়া সেই যাত্রা পৌঁছে দেয় তাকে ভারতের সর্বোচ্চ সাংবিধানিক পদে। জীবন যখন ধীরে ধীরে সাফল্যের দিকে এগোচ্ছিল, তখনই ভাগ্য যেন তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। 2009 সালে দ্রৌপদী মুর্মুর বড় ছেলে লক্ষণ মুর্মু মাত্র 25 বছর বয়সে রহস্যজনক পরিস্থিতিতে মারা যান। এই ঘটনা একজন মা হিসেবে তাকে গভীরভাবে ভেঙে দেয়। কিন্তু দুর্ভাগ্য সেখানেই থেমে থাকেনি। 2013 সালে তার ছোট ছেলে শিপুন মুর্মু অকাল মৃত্যুর শিকার হন। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর মারা যায়। দুই ছেলেকে হারানো সেই শোক কাটিয়ে উঠতে না উঠতে 2014 সালে তার স্বামী শ্যামচরণ মুর্মু তাকে ছেড়ে চলে যান। এর কিছুদিনের মধ্যেই তিনি তার মা এবং ভাইকেও হারান। মাত্র কয়েক বছরের ব্যবধানে একের পর এক প্রিয় মানুষকে হারিয়ে তার সংসার একেবারে যেন শূন্য হয়ে যায়। একসময় তিনি নিজেই বলেছিলেন, এমন সময় এসেছিল যখন মনে হতো জীবনে আর বেঁচে থাকার কোনো অর্থ নেই। কিন্তু সেখান থেকে তিনি নিজেকে নতুন করে গড়ে তুলেছিলেন, আধ্যাত্মিকতা, ধৈর্য এবং মানুষের সেবার মাধ্যমে।
পর পর 2 ছেলেকে হারানো, তারপর স্বামী, এরপর মা ও ভাই। মাত্র কয়েক বছরের ব্যবধানেই যেন দ্রৌপদী মুর্মুর পুরো পৃথিবীটাই বদলে গিয়েছিল। একসময় তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে জীবনের প্রতি তার আগ্রহ প্রায় হারিয়ে যেতে বসেছিল। কিন্তু ঠিক সেই অন্ধকারের সময় তিনি খুঁজে পান এক নতুন পথ, আধ্যাত্মিকতার পথ। তিনি ব্রহ্মকুমারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হন এবং নিয়মিত ধ্যান, রাজযোগ ও আধ্যাত্মিকতা চর্চা শুরু করেন। 2015 সালে দ্রৌপদী মুর্মু ঝাড়খণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই তার সামনে চলে আসে এমন একটি সিদ্ধান্ত যা তার সততা এবং সাংবিধানিক দায়িত্ববোধ দুটোকেই কঠিন পরীক্ষার মুখে দাঁড় করিয়ে দেয়। 2016 সালে তৎকালীন ঝাড়খণ্ড সরকার ছোটনাগপুর টেনেন্সি অ্যাক্ট বা সিএনটি এবং সাঁওতাল পরগনা টেনেন্সি অ্যাক্ট এসপিটি সংশোধনের প্রস্তাব আনেন। সরকারের যুক্তি ছিল এই পরিবর্তনের মাধ্যমে উন্নয়নমূলক প্রকল্প ও বিনিয়োগের পথ সহজ হবে। কিন্তু আদিবাসী সংগঠন আশঙ্কা প্রকাশ করে যে এর ফলে আদিবাসীদের জমির সুরক্ষা দুর্বল হয়ে উঠতে পারে। এই আশঙ্কাকে কেন্দ্র করে ঝাড়খণ্ডে বিভিন্ন জেলায় শুরু হয় বিক্ষোভ। শেষ পর্যন্ত বিল দুটি রাজ্যপালের অনুমোদনের জন্য দ্রৌপদী মুর্মুর কাছে পৌঁছায়। অনেকেই মনে করেছিলেন তিনি হয়তো সহজেই অনুমোদন দিয়ে দেবেন, কিন্তু তিনি তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেননি। তিনি বিল দুটিকে পুনর্বিবেচনার জন্য রাজ্য সরকারের কাছে ফেরত পাঠিয়ে দেন। এই সিদ্ধান্ত গোটা দেশকে বুঝিয়ে দিয়েছিল দ্রৌপদী মুর্মুর কাছে রাজনৈতিক পরিচয়ের চেয়েও সাংবিধানিক দায়িত্ব এবং মানুষের আস্থা অনেক বেশি গুরুত্বপূর্ণ। 2023 সালে দক্ষিণ আমেরিকার দেশ সুরিনাম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে তাদের সর্বোচ্চ নাগরিক সম্মান গ্র্যান্ড অর্ডার অব দ্য চেইন অব দ্য ইয়েলো স্টারে ভূষিত করেন। এটি শুধু তার ব্যক্তিগত সম্মান নয়, ভারতের জন্য এক গর্বেরও মুহূর্ত ছিল। এরপরে আসে আরো এক ঐতিহাসিক অধ্যায়। প্রায় 163 বছর ধরে ভারতের ফৌজিদারি বিচার ব্যবস্থা চলছিল ব্রিটিশ আমলে প্রণীত ইন্ডিয়ান পেনাল কোড বা আইপিসি 1860 এর ভিত্তিতে। স্বাধীনতার বহু দশক পর 2023 সালে সংসদ নতুন 3টি ফৌজিদারি আইন পাশ করে। এর মধ্যে ইন্ডিয়ান পেনাল কোড আইপিসির পরিবর্তে আসে বিএনএস বা ভারতীয় ন্যায় সংহিতা। রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মু সেই আইনগুলোকে সাংবিধানিক সম্মতি প্রদান করে। তার স্বাক্ষরের মাধ্যমেই স্বাধীন ভারতের বিচার ব্যবস্থার এক নতুন অধ্যায়ে প্রবেশ করে। প্রায় 150 শতাব্দীর বেশি ধরে প্রচলিত ব্রিটিশ আমলের ফৌজিদারি আইনের পরিবর্তে কার্যকর হয় ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিএনএসএস এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম বিএসএ। ইতিহাসের এক অপূর্ব মুহূর্ত। সাল 2023। 65 বছর বয়সে তিনি জি স্যুট পরে ভারতীয় বায়ুসেনার সুখোই 30 MKI সুপারসনিক যুদ্ধবিমানে উঠে ইতিহাস গড়েন। এমন বয়সে এমন কৃতিত্ব অর্জনকারী তিনি বিশ্বের হয়তো গোনা কয়েকজন রাষ্ট্রপ্রধানের একজন। একদিকে ওড়িশার ছোট্ট একটি আদিবাসী গ্রাম উপরবেড়া, অন্যদিকে দিল্লির ঐতিহাসিক রাষ্ট্রপতি ভবন। এই দুই প্রান্তকেই এক সুতোয় বেঁধেছে এক নারীর অধ্যবসায়, সততা এবং অদম্য ইচ্ছাশক্তি। আজও তার জীবনযাত্রা অত্যন্ত সাধারণ। ভোরে ঘুম থেকে ওঠা, নিয়মিত প্রার্থনা ও ধ্যান, সরল জীবনযাপন আর মাটির মানুষের সঙ্গে নিজের সম্পর্ক অটুট রাখা। সম্ভবত এই কারণেই দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছেও তিনি কখনো নিজের শিকড়কে ভুলে যাননি। দ্রৌপদী মুর্মুর জীবন আমাদের শেখায় সাফল্য মানুষের পদবিতে নয়, চরিত্রে। সম্মান মানুষের সম্পদে নয়, সততায়। একজন মানুষের সবচেয়ে বড় পরিচয় তার ক্ষমতা নয়, তার মূল্যবোধ। হয়তো এই কারণেই দ্রৌপদী মুর্মুর গল্প শুধু একজন রাষ্ট্রপতির গল্প নয়, এমন একটি নারীর গল্প যিনি জীবনের অসংখ্য দুঃখকে হারিয়ে কোটি কোটি মানুষের অনুপ্রেরণা হয়ে উঠেছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরও তথ্যভিত্তিক ও অনুপ্রেরণামূলক ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আবারও হাজির হব নতুন একটি সত্য ঘটনা নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।